হো, আস্তে। ট্রিনয় মুখ চেপে ধরল। কিসব অশ্লীল শব্দ! ওকে আর একটা কথাও বলতে দেওয়া হলো না। ত্রিনয় নিজের সাথে তাকে চিপকে ধরে বের হলো। তন্বীর শরীরের হাড় গোড়গুলো বোধহয় জায়গা থেকে নড়ে গেল। উফ বাবা, গন্ডার একটা! সেখানে গিয়ে ওরা পৌঁছালো ঠিক 1:45 গান বাজনা শুরু হয়েছে। স্টেজে কয়েকজন রবীন্দ্রসঙ্গীত গাইছে, বেশ সুন্দর সুর। টিচারদের মধ্যে কাপলদের মধ্যমণি হলো ত্রিনয় তন্বী। বর পরেছে কালো শার্ট সাদা প্যান্ট, বউ পরেছে কালো শাড়ি সাদা ব্লাউজ। ত্রিনয়ের বাঁ হাতের কবজিতে ঘড়ি, হাতটা পকেটে ঢুকিয়ে রাখা। তন্বীকে সবাই বেশ প্রশংসা করলো। অন্যান্য স্যারদের বউদের সাথে তাকে বসিয়ে ত্রিনয় সবার সাথে গিয়ে দাঁড়ালো, কথাবার্তা বলতে শুরু করলো। তন্বীর দিকে কয়েকবার তাকিয়েছে আর চোখে। বেশ বড় কলেজ মাঠ। তন্বী সবার সাথে কথা বলার ফাঁকে এদিক ওদিক তাকালো। রাত পর্যন্ত চলবে এসব। সে এর আগে কখনো এত বড় কলেজ দেখেনি। জুই বোধহয় এখানে পড়ে না। জুয়ের কলেজে ছেলেরা নেই, তন্বী শুনেছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কাউকে কিছু না বলে এদিক ওদিক দেখতে লাগলো। বিকেল শেষ হয়ে যাচ্ছে প্রায়। আকাশটা কমলা রং ধারণ করেছে। মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে এলো খুবই নির্জন একটা জায়গায়। এখানে লোক সমাগম নেই। সে সম্মিত ফিরে পেল প্রায় আধ ঘন্টা পর। তারপর চমকে উঠল, কোথায় এসেছে এটা? এখান থেকে স্টেজে দেখা যাচ্ছে। সে যেতে পারবে অবশ্য। সময়ের তো খেয়াল নেই, রাত হয়ে গেছে বোধ হয়। কয়েকটা গাছের পাতার নড়ে উঠল তখন। তন্বী ভয় পেয়ে গুটিয়ে যায়। সে যেতে পারবে জেনেও সেখান থেকে গেল না। এতক্ষণে নিশ্চয়ই ত্রিনয়কে খুঁজতে শুরু করেছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকা ভালো, দেখা যাবে দুজন দুজনকে খুঁজতে গিয়ে কেউই কাউকে পেল না। তন্বীর হাতে ফোন নেই। নিস্তব্ধতা বাড়তেই ওর শ্বাস আটকে এলো। ভয়ে মেয়েটা জমে গেল প্রায়। পড়েছে আরও কালো শাড়ি, অন্ধকারের জন্য তো দেখাই যাবে না। ধ্যাত, সময় কাটলো আরও কতক্ষণ। পুরোপুরি রাত হয়নি এখনো। একটা ধূপধাপ পায়ের শব্দ হলো তখন। তন্বী সেকেন্ডের ব্যবধানে পিছু ফিরল। টের পেল একটা সুঠামদেহী লম্বা পুরুষ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে ভীষণ মজবুত করে। তন্বীর পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল। দম আটকে এলো। সে বুঝতে পারছে না এত পাগল হওয়ার কি আছে। ত্রিনয় ওর ঘাড়ে মুখ গুজে রেখেছে। তন্বী পিঠে হাত রাখলো। ত্রিনয় জিজ্ঞেস করলো ব্যস্ত গলায়, ঠিক আছো তুমি? আফরোজা, হয়নি তো কিছু তোমার? কোথায় ছিলে বলো? কত জায়গায় খুঁজেছি, একবার বলবে তো? ভয় পেয়েছিলে? এ মা! তন্বীর কান্না পাচ্ছে কেন? এতক্ষণ তো দিব্যি দাঁড়িয়েছিল। ওর চোখগুলো পিটপিট করছে। ত্রিনয় তাকে কিছু বলতে দিল না। ছেড়ে দিয়ে ওর হাত আঁকড়ে ধরলো শক্ত করে। কল বাজছে। সে তন্বীকে নিয়ে হাঁটতে হাঁটতে রিসিভ করলো সেটা। ইয়েস স্যার। কোথায় আছো? আমি বাড়িতে যাচ্ছি স্যার। হোয়াট? কলেজে জুনিয়র শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে আলাদাভাবে প্রজেক্ট করা হতো? তোমার ব্যবহার শিক্ষা কৌশলে অনুভূতি হয়ে শিক্ষার্থীরা তোমার জন্য ছোটখাটো অ্যাওয়ার্ড রেখেছে। তুমি চলে যাচ্ছ কেন হুট করে? সরি স্যার, আপনাকে ইনফর্ম করতে পারিনি। আমার সাথের জন কিছুটা অসুস্থ। উনি শুধালেন। সাথের জনকে? ত্রিনয় তন্বীকে নিয়ে এগোতে এগোতে উত্তর দিল, বেটার হাফ, শি ইজ মাই বেটার হাফ। তন্বী শুনতে পেয়ে বিড়বিড় করলো। ঘরটা নীরব নিস্তব্ধ হয়ে আছে। ঝড় আসার পূর্বাভাস। তন্বী বুঝতে পারছে না কিছু। গাড়িতে যখন সে বলল সে একাই ওখানে গিয়েছে, তারপর থেকে ত্রিনয়ের মাথা খারাপ হয়ে আছে। রাগে তার কপালের পাশের রগগুলো নীল হয়ে যাচ্ছে। ঘরে সেই এক ঝটকায় ওর হাত ছেড়েছে ত্রিনয়। সে একটু দূরে দাঁড়িয়ে মাথার গাজরা গাড়িতেই খুলে রেখেছে। খোপার অবস্থা নাজেহাল, শরীর কুটকুট করছে। ত্রিনয় রাগে চেঁচিয়ে উঠল, তোমাকে ওখানে একা একা যাওয়ার অনুমতি দিয়েছে কে? আমি দিয়েছি? আমি বলিনি এখান থেকে উঠবে না? তন্বী মাথা নামিয়ে নিল। বলেছ। শুনলে না কেন? অ্যান্সার মি, ইডিয়ট। তন্বীর মনে হচ্ছে ঘরের দেয়ালগুলো পর্যন্ত কাঁপছে। সে চোখ তুলল, নিষ্পাপ কণ্ঠে আওড়ালো, এত রেগে যাচ্ছ কেন? ওখানে কি বাঘ ভাল্লুক ছিল? ত্রিনয়ের রাগ আর একটু বাড়ল। বাঘ ভাল্লুক? বাঘ ভাল্লুক থাকলেও তো আমি ভয় পেতাম না। তোমার কোনো আইডিয়া আছে? আছে কোনো আইডিয়া? 40টা মিনিট, আই রিপিট 40টা মিনিট আমি পাগলের মতো ঘুরেছি এ মাথা ও মাথা। অবশ্য তুমি কি বুঝবে, পাগল একটা। তন্বী তখনও কিছু বুঝতে পারল না। আস্তে করে বলল,
আমি বুঝিনি, কিন্তু ওখানে বিপদ হওয়ার মতো কিছু ছিল না। ত্রিনয় ফের ধমকে উঠল। চুপ, একদম চুপ। অনার্সে পড়ুয়া ছেলেরা তোমার থেকে বড় না? কলেজে কি হয় সে সম্পর্কে তোমার ধারণা আছে কোনো? কোনো বখাটের হাতে পড়লে চিন্তায় মরে যাচ্ছিলাম আমি। উফ ও। ত্রিনয় পেছনে দেয়ালে মাথা ঠেকিয়ে দিল। তখন কেমন লাগছিল সেটা কেবল সেই জানে। লাস্ট ইয়ারের কয়েকটা ছেলে একদম ভালো না, আজ ওদিকটা নীরব। যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার চান্স ছিল। ত্রিনয় তেমন কিছুই ভেবেছিল, তন্নি কি করবে ভেবে পেল না। চুপচাপ এগিয়ে গিয়ে ত্রিনয়কে জড়িয়ে ধরল সে। ত্রিনয় চমকে উঠল, কিন্তু ওকে ধরল না। একই রকম শটান দাঁড়িয়ে রইল। তন্নি বুকে নাক মুখ ঘষল বিড়াল ছানার মতো। বাপাশে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আমি বুঝতে পারিনি, সলি। ঠোঁট উল্টে বলল সে। ত্রিনয় আর থাকতে পারল না, পুনরায় ওকে জড়িয়ে ধরল। মাথার মধ্যে সিঁথিতে ঠোঁট চেপে ধরল, সরালো না। তন্নি হেসে জিজ্ঞেস করলো, কিসের ভয় পাচ্ছিলে? কিছু হয়ে গেলে মইনুল ইসলামকে কৈফিয়ত দিতে হবে, এটার ভয়? ত্রিনয় ঠোঁট সরালো। আরেকটা তুমি পাওয়ার ভয়। আরেকটা আমি? তন্নি বুক থেকে সরে এলো, বিষ নিয়ে বলল। আমি না থাকলে তুমি আরেকটা বিয়ে করবে? ত্রিনয় দায়সারাভাবে বলল। হ্যাঁ, বউ ছাড়া থাকবো কেন? তন্নি কষ্ট পেয়ে বলল। আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। তার কথা শেষ হলো না, ত্রিনয় আটকে দিল। কিন্তু তুমি নেই। আমার মতোই কেন? আমি কেমন? পাগল ঘাটতেরা। তন্নি চোখ কুঁচকে নিল। আমি ঘাটতারা না। ত্রিনয় ওকে টেনে নিজের কাছে আনলো, বলল। সেটাই তো, তুমি আমার বাধ্য বউ বটে। এরকম বাধ্য বউ কোথায় পাবো? হ্যাঁ, তন্নি অবশ্যই ত্রিনয়ের বাধ্য বউ। সে কখনো ত্রিনয়ের অবাধ্য হয়নি। ভালো খারাপ সব কিছু নিশ্চুপে মেনেছে। তন্নি তাই খুশি হয়ে গেল। আমার মতো বউ পাবেই না, বিয়ে করার চান্সও নেই। ত্রিনয় ওকে ঘুরিয়ে মাথার খোপাটা খুলে ফেললো। লম্বা চুলগুলো সেদিনের মতো গলায় পেঁচিয়ে ধরলো। জিজ্ঞেস করলো। মেরে ফেলি? তন্নি বিরক্ত হলো। চুলেও কি পেয়েছো? চুলে কি পেয়েছো? চুল কেটে ফেলবো? কেন? তাহলে নিশ্চিত মেরে ফেলবো। কেন? চুল তো আমার। তোমার না, আমার। তন্নি ফের জিজ্ঞেস করলো। কারণ? ত্রিনয় চুলের ভাঁজে নিজের মুখ গুজে দিল। বড় করে শ্বাস টানলো। মাদক মেশানো নেশালো কণ্ঠে বলল। তোমার চুল আমার পছন্দ ভীষণ। তোমার খোপা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ ফুলদানি। তন্নি চুপচাপ মুগ্ধ হয়, তারপর অবাক হয়ে প্রশ্ন করে। এই, তুমি নেশা করেছো? মদ খেয়েছো? ত্রিনয় ওকে নিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। চোখ দুটো ঘোলা লাল। তন্নি ভয় পেল। তোমার চোখ লাল কেন? ভালোভাবে তাকাও। ত্রিনয় আধো চোখেই তাকিয়ে থেকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ত্রিনয়কে ভয়ে ফেলার শাস্তি স্বরূপ তন্নি সেদিন কতগুলো আদুরে চিহ্ন পেল শরীরে। ফের প্রথম রাতের মতো সারা রাত নির্ঘুম কাটল তার। উন্মাদ বরকে সামলাতে গিয়ে ভীষণ হিমশিম খেলেও সে মানিয়ে নিল। জ্যোৎস্নার আলোয় একটা সুখী পরিবার এসে ওর দোর গোড়ায় দাঁড়ালো। তন্নি স্বামীর মাথায় বুকে নিয়ে চোখ বুঝল। বিয়ের এত মাস পর তন্নি এই প্রথম অসুস্থ হয়েছে। ওর শরীরটা আজকাল ভালো যায় না। মাথা ঘোরা, বমি, জ্বর লেগেই থাকে। একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা, কাশি, গলা ব্যথা। খেতে পারছে না কিচ্ছু। আজ তার শরীরটা অতি মাত্রায় খারাপ। কোনোভাবে কিছু খেতে পারছে না, সব উগলে দিচ্ছে বমির সাথে। বিছানায় শুয়ে আছে মূর্তির মতো। ত্রিনয় বসেছে পাশে। কলেজে যাবে না আজ। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। মেয়েটা এমন এক পাগল, ডাক্তারের কাছে যাবে না। অসুখ এভাবে ভালো হবে? ত্রিনয় দুশ্চিন্তায় মাথা চেপে রেখেছে। তন্নি হুট করে ফের দৌড় ওয়াশরুমে ঢুকলো। পেছন পেছন ত্রিনয় নিজেও গেল। বমি করার সময় পেট চেপে ধরলো। তন্নি ক্লান্ত শরীর ত্রিনয়ের উপর ছেড়ে দিল। ওকে নিজের শরীরে হেলান দিয়ে ত্রিনয় মুখটা মুছে দিল। গালে মৃদু থাপড়ে বলল। আফরোজা, চলো ডাক্তারের কাছে। তন্নি মাথা নাড়ল, গলা জড়িয়ে ধরলো ত্রিনয়ের। না, আমি ট্যাবলেট গিলতে পারি না। এর ছাড়াও আরও ওষুধ আছে, চলো তুমি। তন্নি জানে ত্রিনয় ওকে ছাড়বে না। সে মেনে নিল। ত্রিনয় মৃদু সুরে বলল। আচ্ছা, কিন্তু এখন না, বিকেলে যাব। বোকা। আমি কিন্তু এবারে কাঁদবো। এই ত্রিনয় কোলে তুলে নিল ওকে। হাঁটতে হাঁটতে বলল। আচ্ছা আচ্ছা। ওকে সোফায় বসিয়ে তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো সে। মেয়েটা এক চোট হকচকিয়ে উঠল। এই পাশে বসো, নিচে বসছো কেন? ত্রিনয় ওর গালে হাত রাখলো, সেখানে আঙ্গুল বুলিয়ে দিল ধীরে ধীরে।
সমস্যা নেই, আমি কিছু বুঝতে পারছি না। অসুখ বিসুখের সাথে আমি তেমন পরিচিত না। তোমার যত্ন কিভাবে করব? কণ্ঠে অসহায়তার। তন্নি ফিক করে হেসে উঠল। পাগল লোক, কলেজ যাবে না? ত্রিনয় হাসে না। আজকের তন্নির হাসি ওর বুকের ব্যথা বাড়িয়ে দেয়। অসুস্থ তন্নিকে ভালো লাগছে না। চোখের নিচে একগাদা কালি পড়েছে, মুখটা মলিন। সে তন্নির হাত আঁকড়ে ধরল। চিকুন সোনালি চুড়িটা মনোযোগ দিয়ে ঘোরাতে লাগলো হাতেই। সেখানে তাকিয়ে থেকে উত্তর দিল, না, তোমাকে ডাক্তার দেখিয়ে তারপর কাল থেকে যাব। তন্নি চোখ বুজে রাখলো। ঘরদোর সব ঘুরছে ভূমিকম্পের মতো। ত্রিনয়ের ফোন বাজছে। সে উঠে গিয়ে ফোন রিসিভ করলো। কথাবার্তা তন্নি শুনতে পাচ্ছে। জরুরি ভিত্তিতে কলেজে যেতে হবে। ত্রিনয় কথা শেষ করে শার্ট পাল্টে নিল। তন্নি দেখছে একধানে কয়েক মুহূর্তের ব্যবধানে তড়িঘড়ি তৈরি হলো সে। মেয়েটার কাছে এগিয়ে সে প্রগাঢ় চুমু খেলো কপালে। নাকে নাক ঘষে বলল, আমি চলে আসব। হ্যাঁ, বিকেলে ডাক্তারের কাছে যাব। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ আমার। তন্নি ঠোঁট এলিয়ে মাথা নাড়ল। সাবধানে যাবে। ত্রিনয় বের হয়ে বাইরে এলো। জুই খাচ্ছে তখন। সে ডাক দিল। জুই জবাব দেয়, বলো, কলেজ যাবি? তুমি কোথায় যাচ্ছ? ত্রিনয় হাত ঘড়ি দেখে বলল। ইমিডিয়েট যেতে হবে। জুই মুখের খাবার শেষ করলো। তুমি না বললে যাবে না? ভাবি অসুস্থ? আচ্ছা, তাহলে আমি যাব না। ত্রিনয় কয়েক পা এগিয়ে এলো। রোজিনা বেগমের হাত ধরল। একটু খেয়াল রেখো আম্মু। যা তুই, পাগল ছেলে। ত্রিনয় বের হয়ে গেল। উনি থালায় খাবার নিলেন। তন্নির কাছে এসে ওকে টেনে তুললেন। তন্নি না করছে বারবার। খাবো না আম্মা। চুপ, বেশি কথা না। খেলে শরীরে জোর পাবি। খাওয়ার ওপরে কোনো ঔষধ আছে? খা মা, কয়েকটা। আমি খাইয়ে দিচ্ছি। তন্নি না করতে পারে না। রোজিনা বেগম বেশ যত্ন করে ওকে খাইয়ে দিল। মুখটা মুছে দিয়ে বলল, চল আমার সাথে ডাক্তারের কাছে। তোমার ছেলে নিয়ে যাবে বলেছে। উনি মিটিমিটি হাসলেন। তুই আমার সাথে আয়। উফ উফ, একটা কথাও না। জামাই কি শাশুড়ির থেকে বেশি? আমার সাথে গেলে তিনয় কিছু বলবে না। চল। তন্নি রেডি হলো একটু। জুই মাথাটা আঁচড়ে দিয়েছে। জবা গেছে স্কুলে। ওরা 11টার দিকে ডাক্তারের কাছে এলো। বিয়ে কতদিন? ডাক্তার ফাতেমা ঈশিতা কয়েকটা পরীক্ষা দিয়েছিল তাকে। প্রসাব পরীক্ষা, রক্ত পরীক্ষা। রিপোর্ট এলো এই তো কিছুক্ষণ। তন্নি রোজিনা বেগমের দিকে তাকালো। উত্তর দিল, কয়েকদিন হলো, বছর পেরিয়েছে, 13 মাস শেষের দিকে। ফাতেমা ঈশিতা রোজিনাকে জিজ্ঞেস করলেন। আপনি বুঝতে পারেননি? রোজিনা বেগম হেসে ফেললেন। হ্যাঁ, বুঝেছি বলেই তো উল্টোপাল্টা ঔষধ খেতে দেইনি। তন্নি বোকার মতো জিজ্ঞেস করে, কি হয়েছিল আমার? কি? পিরিয়ড মিস গেছে তোমার। মেয়েটা সায় জানায়। হ্যাঁ, এই মাসে হয়নি আর। আরেকবারের তারিখের কাছাকাছি। ফাতেমা ওর হাতের উপর হাত রাখলেন। আলতো কণ্ঠে অভিনন্দন জানালেন। তুমি প্রেগনেন্ট। তন্নি চমকে উঠল। ওর গলা কাঁপলো। মা হতে চলেছে তুমি। এখন আর একা নাও, পেটে কিন্তু আর একজন আছে। তন্নির শরীর অবশ হয়ে এসেছে। ভার ভার লাগছে। তার ডান হাতটা অজান্তে গিয়ে পেটে পৌঁছালো। হাত পায়ের কাঁপুনি বাড়ল। শরীরটা শিরশির করে উঠল। সে পাশে তাকালো। রোজিনা বেগম কেমন হাসছেন। উনিও মাথা দোলালেন। তন্নি কেঁদে উঠল শব্দ করে। তারপর শাশুড়িকে জড়িয়ে ধরল। রোজিনা বেগম পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদে না মা, আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। তন্নির ছোট্ট শরীর তখনও থরথর করছে। গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে। ছোট একটা পেটের মধ্যে আরেকটা প্রাণ। তার কেমন হাঁসফাঁস লাগছে। অস্থির অস্থির। বুকটা খালি হয়ে যায় ত্রিনয়ের জন্য। আসার পথে রোজিনা বেগম কল করে বেআইনকে জানিয়েছেন। সবাই দারুণ খুশি হয়েছে। তন্নি ওনার ফোনটা চাইলো। আম্মা, আমার ফোনটা একটু দেবে? দেওয়ার পর সেটা নিয়ে নিজের রুমে এলো সে। সারা রাস্তা রোজিনা বেগমের সাথে আর মায়ের সাথে আলাপ করতে করতে তার ভয় কমেছে। এখন খুশি খুশি লাগছে। তন্নি ফের আসমার ফোনে কল দিয়ে নূরজাহানকে দিতে বলল। নূরজাহান বেগম ওপাশ থেকে জিজ্ঞেস করলেন, কি শুনলাম? হ্যাঁ, তোমার বাচ্চা হবে। নূরজাহান বেগম হাসলেন। আমার নাম আগি তোর? তারপর আস্তে করে শ্বাস ছাড়লেন। আল্লাহ রহমত করছে, আমার কত নামাজ পড়ছি। তন্নি অবাক হয়। কেন এভাবে বলছো কেন সুন্দরী? মেয়ে মানুষের বিয়ের সাথে সাথে বাচ্চা হওয়া ভালা, তুই কি বুঝবি? কত মাইসে কত কি কয়।
তন্নি মুখ ঝামটি দিল। বেশি দিন তো হয়নি। বছর গেছে গা, তাও বেশি দিন হয় নাই। এ মাগি, তুই ওষুধ খাইছিলি? তন্নি মিনমিন করল। তোমরা সবাই বলার পর খেতে চাইনি, তোমাদের জামাই খাওয়াইছে। আমি নাকি ছোট? হ্যাঁ। নূরজাহান বেগম বসে পড়েন পিড়িতে, নাটক করে বললেন, ওরে আদর রে, সোডো সোডো, 14 বছরে বাচ্চা হয়েছিল আমার, তুমি খালি সোডো। হ্যাঁ, তোমাদের জন্য এখন আমি আমার জামাইয়ের বিরুদ্ধে যাই, তাই না? যাইস না, তোরে যাইতে কইছে কেডাই? মিলেমিশে থাকবো, সাবধানে চলিস। তন্নি সন্দেহ গলায় প্রশ্ন করে, একটা কথা কও বুড়ি, আমার ক্লাসের রবিউল ওর কথা তোমার নাচ জামাই জানলো কেমনে? নূরজাহান বেগম সতর্ক হলেন। তোরে আডা নিয়ে কিছু কইছে? না, তোমার নাচ জামাই আমাকে বিশ্বাস করে, তুমি বলেছো নাকি সেটা বলো। ওপাশে চুপ। তন্নি মুচকি হাসে। ওফো, বুঝলাম, কিন্তু বললে কখন? তোমরা দুজন আমাকে ফাঁকি দিয়ে সত্যি সত্যি সংসার করছো না তো? নূরজাহান বেগম গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, তোর কোনো সমস্যা? সমস্যা তো আমারই, আমার জামাই। আমার জামাই? আমার জামাই গুলে খা আমার জামাই রে। তন্নি হাসতে হাসতে কল কেটে দিল। দুপুর শেষ হয়েছে। ত্রিনয় ফিরবে কিছুক্ষণ পর, এখনও জানে না। আচ্ছা, ত্রিনয় কি খুশি হবে? তন্নি কল দিল ত্রিনয়ের নাম্বারে। চতুর্থবারে রিসিভ হলো। তন্নি দাঁতের নখ কামড়ে বলল, আফরোজার শুধু টক খেতে মন চায়। কয়েক সেকেন্ড লাগলো ত্রিনয়ের। তারপর ফোনের অপর পাশে একটা শ্বাস ফেলার শব্দ হলো। তুমি? শরীর কেমন এখন তোমার? ভালো না গো। আমি একটু পর আসছি। আফরোজা, এখন একটু ব্যস্ত আছি, শুয়ে থাকো একটু, লক্ষ্মী। তন্নি বরফের ন্যায় গলে গেল। আসার সময় মিষ্টি নিয়ে আসবে। ত্রিনয় কথা পেঁচালো না। আচ্ছা। আর হ্যাঁ, আচার আনবে। বুঝেছি বুঝেছি, সব আনবো। বলেই ত্রিনয় কর কাটলো। তন্নি ফোনটার দিকে তাকিয়ে থাকে। কিচ্ছু বোঝে না, বোকা কোথাকার। সে বেলকনি দিয়ে বাইরে তাকালো। কয়েকটা দালান পার করে একটা 3তলা বিল্ডিং। ওটা ত্রিনয়ের চাচার। তন্নি পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক 5 মিনিট পর ফোনটা ফের বেজে উঠল। তন্নি হেসে ফেললো। ওপাশ থেকে একটা অস্থির কণ্ঠ ভেসে এলো। আফরোজা, আফরোজা, তুমি তুমি ত্রিনয় কথা শেষ করতে পারছে না, আটকে আসছে গলায়। তন্নি এক হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতে মুছতে আহ্লাদি হলো। জড়ানো গলায় কেঁদে কেঁদে বলল, আমাদের বাবু হবে। কিছু কি সুন্দর, কি মিষ্টি মুহূর্ত। ত্রিনয় বুকে হাত চেপে ধরল। তার শক্তপোক্ত শরীরটা অবশ্য এলো। সে এক হাতে চুলগুলো পেছনে ঠেলে দিল। তারপর তন্নিকে বোঝালো, কাঁদে না, আমি আসছি। তোমার কিছু লাগবে? কি চাও বলো। লাগবে না, তুমি এসো জলদি। বাবু ওর আব্বুকে মিস করছে। আব্বু? কি কঠিন একটা শব্দ, কি ভয়াবহ অর্থপূর্ণ একটা শব্দ। ত্রিনয়ের বুক জুড়িয়ে যায়। আরেকটা নতুন প্রাণীর দায়িত্ব কাঁধে বর্তালো। সে কিছুটা ভয় পায়, ঘাবড়ে যায় একটু। স্টিয়ারিংয়ে রাখা তার হাতটা তন্নির শরীরের মতো থরথরিয়ে কেঁপে ওঠে। নতুন সুখে, নতুন প্রাপ্তিতে ভরে যায় তাদের ছোট্ট আকাশ, প্রেমের বাতাস আর নিজেদের একান্ত পৃথিবী। তন্নি তখন শুয়ে আছে ত্রিনয়ের বুকে। ত্রিনয় খাটের কার্নিশে পিঠ ঠেকিয়ে রেখেছে। বাম হাতটা তন্নির চুলের ভাঁজে। ওর পেট একটু একটু ফুলেছে, গালগুলোতে মাংস হয়েছে। শরীরও বেশ উন্নতি, দিন দিন মেয়ের সৌন্দর্য বাড়ছে। ত্রিনয় সেদিন নূরজাহানকে বলল সেটা। উনি বলেছেন পেটে মেয়ে থাকলে মেয়েরা সুন্দর হয়। ছোটোখাটো পেটটায় ওকে কি ভীষণ আদরে দেখায়। তন্নি ত্রিনয়ের বুকে আঁকিবুকি করতে করতে বলল, আমি কিন্তু বাড়ি চলে যাব আম্মার কাছে। ত্রিনয়ের হাতটা একটু থামে, ফের চলতে শুরু করে। মাকে এখানে নিয়ে আসবো। ওখানে যেতে হবে না, এখান থেকে হাসপাতাল কাছে আছে। তন্নি মাথা তুলে জিজ্ঞেস করলো, হাসপাতালের কি কাজ? প্রয়োজন পড়লে। বিপদ কি বলে কয়ে আসে? যদি সিজার। তন্নি দ্রুত হাতে মুখ চেপে ধরলো। চুপ, মুখ থেকে বিষ বের হয় শুধু। আমার বাবু বাড়িতেই হবে। ত্রিনয় ওর হাতের তালুতে চুমু খেলো। তন্নি সরিয়ে নেয় হাতটা, তারপর আবারও বুকে মাথা রাখে। আচ্ছা, একটা কথা বলো তো, একটা জলজ্যান্ত মানুষের পেট কাটা হয়, তাহলে সে বাঁচে কিভাবে? ইঞ্জেকশন দিয়ে নেই আগে, ব্যথা পাওয়া যায় না। তন্নি সে কথার ঘোর বিরোধিতা করলো। তারপর তো সারা জীবন ভুগতে হয়। আমি জানি এতটুকু। আমার না মাঝে মধ্যে ভয় করে, জানো। ত্রিনয় জিজ্ঞেস করলো, কিসের ভয়? আমি যদি মারা যা। ত্রিনয় এবারে ওর মুখ চেপে ধরলো, মাথা নাড়িয়ে বোঝালো। এভাবে বলতে নেই। তন্নি তবুও বলল,
আমি না থাকলে আমার বাবুকে তুমি অনেক আদর করবে, ঠিক আছে? যদি পেট কাটতে হয়, আল্লাহ। ত্রিনয় মাথার উপরিভাগে ঠোঁট বসালো। আমি আছি না? হ্যাঁ, পেট কাটবে আমার, তুমি থাকলেই কি? ত্রিনয় ওর মুখটা হাতের আঁচলায় তুলল, কপালে, গালে, থুতনিতে, ঠোঁটে একে একে পুরো মুখে চুমু খেলো। বাম গালে বহুক্ষণ ঠোঁট চেপেই রাখলো। টি শার্টের কলারটা তন্নির হাতের মুঠোয়, চোখ দুটো বন্ধ করে রাখা। ওকে ওর স্বামী আস্তে করে আশ্বাস দিল। কিচ্ছু হবে না, কাঁদে না। আফরোজা, তোমাকে আমার জন্য হলেও বাঁচতে হবে। আমি তোমাকে ছাড়া মোটেই থাকতে পারবো না। মানুষ অভ্যাসের দাস, আর আমার একান্ত অভ্যাস যে তুমি কেবল। তুমি আমায় কোনোদিন ভালোবাসোনি, বলো। এই যে বললাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তন্নি ডুকরে কেঁদে উঠল। খুব 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 শক্ত করে জড়িয়ে ধরল লোকটাকে। বিবাহ ভিত্তিক ওদের ভালোবাসা, কি ভীষণ মিষ্টি সুন্দর তার সুর, ভালোবাসার সুর, কি গভীর তাদের টান। কাছে থাকলে দূরে থাকলেও যে ভালোবাসা কমে না কভু, এমন মিষ্টিময় ভালোবাসার স্মরণেই বুঝি রবীন্দ্রনাথ দুটো লাইন লিখেছিলেন বহু বছর আগে। একই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। আগস্ট মাস 2016। সিদ্দিকি বাড়িটা দোতলা এখনো। বাড়ির সামনের পেছনের নকশা পাল্টেছে বাড়ির কমলা রংটা, সেসব সেকেলে বর্ণ। দেয়াল জুড়ে এখন অফ হোয়াইট রঙের ছড়াছড়ি। বড় নেম প্লেট, খচিত নাম নিয়াজ মোর্শেদ ভবন। দেয়াল জুড়ে অপরাজিতার লতাপাতা পেঁচিয়ে উঠেছে, সাদা কাগজে আঁকা শিল্পীর চিত্রের ন্যায়। বাগানের ফুল গাছগুলোতে কোনো ফুল নেই, কেবল পাতা আর পাতা। বাগান বিলাসের বিশাল গাছটা সদর গেটের উপর বিস্তৃতি লাভ করেছে। গোলাপি ফুলের থোকা সেখানে জমাট বাঁধা, হাওয়ার দোল খাচ্ছে ফুলের পাতলা পাপড়িগুলো। দূর থেকে দেখলে মনে হয় একখণ্ড আকাশ বুঝি নেমেছে সেথায়। সেই রাজকীয় বাড়ির দোতলার শেষ কোণে একটা বিশাল ঘর আছে, বাড়ির একমাত্র নেতাজির ঘর, যার ভেতরে নকশা বড্ড সুনিপুণ হাতে সাজিয়েছে এক গৃহিণী। অগোছালো এলোমেলো এক গৃহবধূর বাস সেখানে, যে স্বামীর কাছে দীর্ঘ বছর আগে একখানা সংসার চেয়েছিল, একটা সোনায় মোড়ানো সোনালি ঘর চেয়েছিল। ধন সম্পদ মোটেই না, পুত্রবধূর চাওয়া পাওয়ায় কবু ধন সম্পদ ছিল না। সে চেয়েছিল স্বামীর বিরামহীন যত্ন, এক আকাশ ভালোবাসা আর এক মুঠো সুখ। জানালার সামনে পর্দা ঝুলছে, পাশের সোফাটা খালি তখন। খোলা বেলকনি দিয়ে হুড়মুড় করে গরম বাতাসের আনাগোনা চলছে। আয়নার সামনে কতগুলো চুড়ি, পারফিউম, তেলের বোতল, ছোটদের লোশনের বোতল উকিয়ে দিচ্ছে। তন্নি তখন বিছানায় বসে খাচ্ছে ছোটদের জিনিস, ডেইরি মিল্ক, চকলেট। ত্রিনয় মেয়ের জন্য কিছু আনলে দুটো করে আনে সব। মেয়ের মায়ের স্বভাব ওর জানা আছে। মেয়েটা যে কোথায় আছে, বোধহয় দাদির কাছে, তন্নির খেয়াল নেই। দরজার পর্দা তখন একটু একটু করে সরে গেল। ছোট ছোট হাতে পর্দাটা সরিয়ে ভেতরে এলো একটা জীবন্ত পুতুল। পুতুলের মতোই দেখতে, গোলগাল একটা মুখ, সম্পূর্ণ বাবার আদল পেয়েছে। মাথায় গরুর শিংয়ের মতো দুটো ছুটি, ছোট ফুপি করে দিয়েছেন। তন্নি সেদিকে তাকালো। সকাল তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের হাতের জিনিসটা বুঝতে পেরেই ওর ঠোঁট ভেঙে এলো। তারপর হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল মাটিতে, গলা ছেড়ে কেঁদে উঠল, ওটা আমার, তুমি কেছো কেন? তন্নি হতভম্ব হলো। হাতের চকলেট দেখিয়ে মেয়েকে মুখ ভেঙচি কাটলো। এটা আমার, তোরটা তুই রাতে খেয়ে ফেলিস। সকালের কান্না থামে না। তন্নি সেখান থেকে এগিয়ে আসার আগে শব্দ করে ওয়াশরুমের দরজাটা খুলে গেল। ত্রিনয় দ্রুত পায়ে এগিয়ে গেল মেয়ের দিকে। শাওয়ার নিয়ে বের হয়েছে, শরীর ভেজা, টাওয়াল কোমরে কোনো মতে জড়িয়েছে বোধহয়। বুকের উপর পশমগুলো চিকচিক করছে রোদের টুকটাক আলোতে। তন্নি বেহার মতো ঢোক গিলল, তারপর অন্যদিকে তাকালো। মনে কেবল দুষ্টু চিন্তা উকি দেয়। দিন দিন প্রেম বাড়ছে। আহারে, তার হ্যান্ডসাম জামাইটাও বুড়ো হয়ে যাচ্ছে। ইস! ত্রিনয় সকালকে কোলে তুলল ভেজা গায়ে। মেয়েটা তখনও কাঁদছে কেমন। তন্নির খারাপ লাগে, কিন্তু মেয়ে কাঁদবে সে জানতো। একটা চকলেটই তো, ওর বাপের বেশ সামর্থ্য আছে কিনে দেওয়ার। মেয়েকে কোলে নিয়ে সোফায় বসালো সে। জিজ্ঞেস করলো, কাঁদো কেন আম্মু? সকাল ফুপিয়ে উঠে জবাব দিল, তোমার বউ আমার চকে কেছে। ট্রেনার হাসি পেল। সে হাসলে মেয়ে আরও কাঁদবে, তাই তন্নিকে চোখ রাঙালো, বলল, আব্বু আবার এনে দেব। কাঁদে না মা, তুমিও কেমন বলো তো? তন্নি দায় সারা
বলল, তোমার মেয়ের জিনিস ছুঁয়েও দেখি না, এগুলো আমার। নিজেরটা রাতেই খেয়ে ফেলেছে, এখন মনে নেই। সোচা কোথাকার। ত্রিনয় না পারতে ধমকালো। আফরোজা, বাবার বুক থেকে সকাল নিজেও ধমক দিল। আই পূজা। ত্রিনয় বহু কষ্টে দানবীয় হাসিটা গিলে নিল। তন্নি এগিয়ে গেল 2 কদম। একদম নাম ধরে ডাকবি না, মেয়েরে ভর্তা বানিয়ে ফেলবো। মেয়ের বাবার বুকে মুখ লুকিয়ে নিল। মায়ের ধমকে ফের কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় ডাকলো। আব্বা। আ আ মায়ের থেকে শিখেছে 2টো ডাক, বেশি কাঁদলেই আব্বা আর আম্মা। সুর মিলিয়ে ডাকে। ত্রিনয়ের বুকটা ঠান্ডা হয়ে আসে। সে উত্তর দেয়, হ্যাঁ আম্মু। তুমি তুমি আমাকে কেন বিয়ে করলে? ফুপানোর তোরে ঠিকঠাক বলতে পারছে না সে। ত্রিনয় হেসেই ফেললো এবারে। তোমার আম্মুকে বিয়ে না করলে কি তোমাকে পেতাম বলো? কাঁদে না, হুশ। তন্নি নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস মেয়ের! বলে কিনা আম্মুকে কেন বিয়ে করলে। ওকে বিয়ে না করলে সে কোথা থেকে হতো? তন্নি জিজ্ঞেস করলো। আমাকে বিয়ে করেছে, তাতে তোর কি? তুমি আমার মজা খাও, মারো আমাকে। ত্রিনয় বলল। এমন করো কেন বলো তো? ও তোমার মেয়ে না? তন্নি এক বাক্যে বিরোধিতা করলো। না, তোমার একার। পেটে ধরলাম আমি, জন্ম দিলাম আমি, গোমুখ পরিষ্কার করলাম আমি, এখন বলছে আম্মুকে কেন বিয়ে করলে। সব তোমার, তুমিই তার সব। থাকো ওকে নিয়ে, আমি চললাম। কোথায় যাবে? সেই কয়েক বছর আগের প্রশ্ন। তন্নি পাল্টা প্রশ্ন করলো। আমার কি ঘর বাড়ি নেই? ত্রিনয় গভীর গলায় ফের জানতে চাইল। তোমার বাড়িঘর আমি না? তন্নি আর জবাব জানে না। মুখে মুখে তর্ক ভালো লাগে না। মাঝে মধ্যে টুকটাক খুনসুটিগুলো হয় বুকে গেঁথে যাওয়ার মতো। সকাল বোধহয় বাবার বুকে ঘুমিয়ে পড়েছে। তন্নি এসে পাশে বসলো। চাচিমা এসেছিল। কি বললো? আমি যেন আজ সন্ধ্যা থেকেই ও বাড়িতে চলে যাই। ত্রিনয় মেয়ের চুলে হাত বুলিয়ে বলল, দরকার নেই, বাড়ি তো বেশি দূরে না। মেয়ে আমার এত হট্টগোলে থাকতে পারবে না। জুই কখন আসবে? দুপুরে বোধহয়। তোমাকে বলেছে বাজারে যেতে। আচ্ছা যাচ্ছি। ওকে বিছানায় নাও। তন্নি মেয়েকে কোলে তুলে সেখানেই বসে রইল। বুকের সাথে মিলিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় চুমু খেলো শব্দের সহিত। ত্রিনয়ের চাচাতো বোনের বিয়ে কাল। আজ গায়ে হলুদ। বেশ বড় করে অনুষ্ঠান হবে। ওদের সম্পূর্ণ গোষ্ঠীর সবার দাওয়াত। জুই আসবে স্বামী নিয়ে। ওর বিয়ে হয়েছিল 2013-তে। এখন বাচ্চা হবে সবে 5 মাস। জবার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন হলো। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। ত্রিনয়ের শখ থাকলেও ওদের বাবা আর পড়াতে চাইছেন না। বিয়ের পর পড়ুক, মেয়েদের সময় থাকতে বিয়ে দিয়ে দেওয়া উচিত, এটা ওনার ধারণা। ত্রিনয় রেডি হয়ে বের হওয়ার আগে মা মেয়ের কপালে চুমু খেলো। তারপর হাত নাড়িয়ে চলে গেল। তন্নি মেয়েকে শুয়ে দিয়ে নিজেও সাথে শুয়ে পড়ল। পেট ব্যথা করছে একটু একটু। হলুদে এখান থেকে সবাই যাবে। তন্নি যেহেতু বাড়ির বউ, তাই সে শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। মেয়েকেও পরালো একটা হালকা হলুদ সবুজের মিশেলে শাড়ি। পায়ে হাতে আলতা দিয়ে দিল। কি সুন্দর লাগছে দেখতে। তন্নি আয়নার সামনে মেয়েকে বসিয়ে দিয়ে নিজে তৈরি হলো। বাইরে বের হলো সকালকে কোলে নিয়ে। জবা ওকে টেনে নিল, গালে আদর করলো। আমাদের মিষ্টিকে একদম রসগোল্লার মতো লাগছে, তাই না আম্মু? রোজিনা বেগম বললেন, নজর দিস না তো। সকাল বোধহয় বিরক্ত হলো। গালে চুমু খাওয়া তার পছন্দ না। বাপের মতো একরোখা কিনা। সে গালটা ঘষে ঘষে বলল, রসগোল্লা বলে তুমি আমাকে খাবে নাকি? ওমা, তোকে কখন খেলাম আমি? মানুষ খাওয়া যায়? চুপ ইডিয়ট। সবাই একযোগে হেসে ফেলল। বাপের কমন ডায়লগ, চুপ ইডিয়েট। তন্নি পিঠে মৃদু চাপড় দিল। সবাই একে একে বিয়ে বাড়ির দিকে এগোলো। ত্রিনয় আগে থেকেই সেখানে আছে। বাড়িটা লোক সমাগমের কারণে ঝুমঝুম করছে। এদিকে সেদিকে সব জায়গায় মানুষের ছড়াছড়ি। ত্রিনয়কে খুঁজে পাওয়া মুশকিল। তন্নি সেখানে গিয়ে বোকা বনে গেল। মেয়েকে নিয়ে একদম একা হয়ে গেল। সবাই গেছে কোথায়? ত্রিনয়কে এক কোণে পাওয়া গেল। ঘামে ভেজা শরীর, পরনের পাঞ্জাবিটা ভেজা। এভাবে একবার তাকে ছোটাছুটি করতে দেখা গিয়েছিল জুয়ের বিয়ের সময়।
এক হাতে সব সামলেছে। গরমের কারণে টেবিল ফ্যান দেওয়া হয়েছে, তার সামনে এখন দাঁড়িয়ে আছে। তন্নি মেয়েকে কোলে নিয়ে এগিয়ে গেল, পেছন থেকে ওর পাঞ্জাবি টেনে ধরলো। ত্রিনয় পিছু ফিরল, টান লাগায়। তন্নি সেজেছে আজ টুকটাক হালকা পাতলা সাজ। ওর বোধহয় দিন দিন সৌন্দর্য বাড়ে, যার গভীরতা ত্রিনয় আজও খুঁজে পায়নি। এত বছরও মেয়েটার প্রতি তার মুগ্ধতা এক বিন্দুও কমে না। সে প্রথম দিনের মতো আজও ওকে দেখলে তার বুক ধুকপুক শুরু হয়, চেপে ধরে, কেবল চুমু খেতে মন চায়। ত্রিনয় নিজের ভাবনায় জল ঢেলে জিজ্ঞেস করলো, সবাই কোথায়? আর এখানে বাইরের মানুষ সবাই, তোমার মেয়ে তোমাকে খুঁজছে। ত্রিনয় ওকে কোলে তুলল, অন্যদিকে ফিরে গেল। তারপর তন্নি সামনে তাকিয়ে আছে। মহল্লার মহিলারা কারণে ড্রয়িং রুমের সব জায়গা ব্লক, আত্মীয়রা বেশি নেই। তন্নি মাথার ঘোমটা ফেলে দিয়ে দাঁড়ালো ঠিকঠাক। একটা বয়স্ক নারী ওর দিকে এগিয়ে এলো। তন্নি ভ্রু কুঁচকে তাকায়। উনি এসে পেছনে ত্রিনয়কে দেখলেন, অন্যদিকে ফিরে আসে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি একা? তন্নি মানা করলো। না 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 আন্টি। তারপর পেছনে ইঙ্গিত দিয়ে বোঝালো সাথে মানুষ আছে। মহিলা বললেন, কে হয়? তন্নি এক পলক ত্রিনয়ের পিঠটা দেখালো, লাজুক হেসে জবাব দিল, আমরা স্বামী স্ত্রী আন্টি। মহিলা কয়েক মিনিট সময় নিলেন পুরোটা বুঝতে। স্বামী স্ত্রী? আহা, কত সুন্দর সম্পর্ক। তিনি বললেন, আজীবন সুখে থাকো দেখি বাবা। ত্রিনয়কে ডাকলেন তিনি। শব্দ পেয়ে ত্রিনয় ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর সোজাসুজি তন্নির সাথে দাঁড়ালো। ভদ্রমহিলা 2 কদম পিছিয়ে গেলেন। কি সুখী চিত্রখানা, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে, কি মিষ্টি দেখাচ্ছে। তন্নি টেনে টুনে ত্রিনয়ের কাঁধ পর্যন্ত। মেয়েটাও দারুণ দেখতে। উনি ত্রিনয়ের বাহুতে হাত বুলিয়ে নিলেন। একটা বউ পাইছো মাশাল্লাহ। আমি আরো বলি মেয়ের বোধহয় বিয়েই হয়নি, একদম রাজ্যটক। তোমাদেরই মেয়ে? তন্নি হেসে মাথা নাড়ালো। উনি আবার জিজ্ঞেস করলেন, কি নাম? তাজরিন সিদ্দিকা সকাল। মহিলাটা হাসলেন। বেশ মানিয়েছে। উনি 2 হাত উপরে তুলে দোয়া দিলেন। সারা জীবন মিলেমিশে থাকো, আল্লাহ এমন জুটি সবসময় বানিয়ে রাখুন, আমিন। তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় তন্নি একে অপরের দিকে তাকালো, একটু হাসলো। স্বামী স্ত্রীর চোখাচোখি হওয়াটা ভীষণ সুন্দর, তাই না? বাড়ির সামনের গলিটা সাজানো হয়েছে লাল সবুজ লাইটের উপরে। 2 পাশে ঝলমল করছে। গায়ে হলুদের উচ্ছ্বাস কমে এসেছে। টুকটাক গান বাজছে বক্সে। জুয়ের শরীর খারাপের ফলে বাকিরা আরও আগেই চলে গেছে। মহল্লার মহিলারা বাড়ি গেছে নিজেদের। ভীষণ রাত হয়েছে। প্রত্যেকটা দালানের লাইট বন্ধ হয়ে গেছে বহুক্ষণ হলো। ত্রিনয় বের হলো তখন। একটা হাতে সে শক্ত করে ধরেছে তন্নির হাত। মেয়েটা ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে। বাবার কাঁধে তাহার মুখটা হেলে পড়ে আছে। ত্রিনয় পিঠে আঁকড়ে ধরে রেখেছে, পাছে মেয়েটার ঘুম নষ্ট হয়। তন্নি উপরে তাকালো মুখ উঁচু করে। হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে গেল সে। রঙিন বিন্দুগুলোকে ওর কাছে জোনাকি মনে হলো। মসৃণ মলিন হাতটা খসখসে, শক্ত একটা হাতের কবলে পড়েছে। ঠিক এভাবেই পড়েছিল আরও 6 বছর আগে। তখন তন্নির বুক কেঁপেছিল ভয়, আজ কাঁপছে সুখে। এই নিস্তব্ধ নিস্তেজ রাতে ওর হারিয়ে যেতে মন চাইছে বহু দূরে অজানায়। মাত্র 17 বছর বয়সে নববধূ হিসেবে বাড়িতে পা রাখা মেয়েটা আজও স্বামীর সোহাগী, আজও স্বামীর প্রিয়তমা হিসেবে সে ছুটে বেড়ায় বাড়িটার আনাচে কানাচে। ভীষণ বুঝদার হওয়া সত্ত্বেও সে আজও বোকা কেমন। একটা ঘর কন্যা হিসেবে গড়ে উঠেছিল তন্নি। অপরিচিত একটা ঘর তার বড্ড পরিচিত হয়েছে আজ। মুঠোবন্দি ভালোবাসা আজ তার আঁচলের নিচে। তাকে ছোট থেকে নিজ হাতে গড়েছিল ত্রিনয়। বুকে আগলে ভালোবেসে সময় অনুযায়ী শাসন করেছে। কখনো কখনো বাঁচিয়েছে অসম্মানের হাত থেকেও। স্বামী তো মেয়েদের অভিভাবক, ত্রিনয় হয়েছিল সেই অভিভাবক। নিজ হাতে মাটির পুতুলের ন্যায় তন্নিকে গড়েছিল বলেই সে কখনো তার অবাধ্য হয়নি। অবাধ্য হওয়া শেখেনি, বোঝেনি। তন্নি বহু কষ্টে বাস্তবে ফিরতে পারে না। তার মনে হয় হাঁটতে হাঁটতে সময়টাকে থামিয়ে দিলে মন্দ হতো না। একটা আদর্শ স্বামী, একটা বাউন্ডুলে বধূ, আরেকটা পুতুল মেয়ের গল্পটা এ পর্যন্ত এসে থমকে দাঁড়ালে অবশ্য মন্দ হয় না। পায়ের নিচে জমিনটা থেমে গেল। জীবনটা কষ্টের হয় না, ভালোবাসা এমন হয়, এমনই হয়। ত্রিনয়
হাতে চাপ দিল। তন্নি তাকায়। আবছা আলো আধারের অদ্ভুত খেলায় সে চোখ জোড়া তার কাছে বড্ড বেশি রহস্যজনক মনে হয়। মনে হয় কত জনমের ক্ষুধার্ত দুটো চোখ, ওকে দেখার ক্ষুধা, ওকে দেখে দেখে জীবন পার করে দেওয়ার ক্ষুধা, ওকে ভালোবাসতে চাওয়ার আকুতি সেখানে। তন্নি তাকিয়ে থাকে। সময়, ধ্যান, জ্ঞান সব ভুলে তাকিয়ে থাকে। বিয়েবাড়ির অল্প সামান্য আওয়াজে হাসন রাজার গানটা হাওয়ায় হাওয়ায় ভেসে আসে, নিস্তব্ধ তাদের কাছে, জানিয়ে যায় দুটো মনের এক অমোঘ সত্য। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হতে না হতেই বাড়ি জুড়ে শোরগোল লেগেছে বিষয়টা ত্রিনয় এবং তন্নিকে নিয়ে। রোজিনা বেগম, জুই, জবা এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হলো এই প্রথম। একটা অদ্ভুত সংবাদ হলো, ত্রিনয় তন্নি ঝগড়া লেগেছে এবং দুজন দুজনের সাথে কথা বলছে না। কেন? বিষয়টা ওরা ভালো জানে অসম্ভব ব্যাপার, বিশ্বাসযোগ্য নয় মোটেই। ও বাড়িতে বিয়াজ, সবাই যখন তৈরি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তারা ব্যাপারটা সম্পর্কে জানতে পারলো। রাগ করেছে তন্নি। ত্রিনয় কতক্ষণ আগে বের হয়েছে। তন্নি ঘরের ভেতর শাড়ি পরছে, লাল একটা শাড়ি, সোনালি রঙের মোটা পাড়। সকলকে রেডি করাচ্ছে জবা। রোজিনা বেগম ঘরে এসে দেখলেন তন্নি কুচি গুচ্ছে কোমরে। তিনি বিছানায় বসলেন, জিজ্ঞেস করলেন, কি নিয়ে লেগেছিস দুজনে? তন্নি আয়নায় তাকালো। এক পলক শাশুড়ির মুখ দেখে ফের নিজের কাজে মনোযোগ দিল। বলেছিলাম আমি আর রান্না বান্না করতে পারবো না। রোজিনা বেগম সে কথা মোটেও বিশ্বাস করলেন না। বিয়ে হয়ে আসার পর থেকে কখনো বউ এমন কথা বলেনি। তখন ছিল ছোট, আজ প্রাপ্তবয়স্ক নারী হয়ে এমন ফালতু বিষয়ে ঝগড়া করবে তা মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি ভ্রু কুঁচকে তাকালেন। মিথ্যা কথা বলিস না বউ, তোকে চিনি আমি। তন্নি তখন কাঁধে শাড়ি তুলেছে। সে কাজল চোখে দিতে দিতে মিনমিন করলো, মিষ্টিকে মেরেছিলাম। মিষ্টি। সকাল নাম সকাল ডাকলেও মাঝে মধ্যে ডাকা হয় মিষ্টি নামে। রোজিনা বেগম নিজেও রাগ করলেন, উঠে দাঁড়ালেন। আয়নার সামনে দুটো তরতাজা লাল গোলাপ, খোপায় গুজবে বোধহয়। তিনি ফুলগুলো খোপায় লাগিয়ে দিলেন সুন্দর করে। তন্নি চুপচাপ দাঁড়িয়ে রইল। সকাল সকাল খাওয়া নিয়ে তন্নিকে জ্বালিয়ে মারে মেয়েটা। পাক্কা 3 ঘন্টা পার হয় ওকে খাওয়াতে গেলে। রাগ হওয়ার কি স্বাভাবিক না? তন্নির নিজের কি মায়া নেই মেয়ের প্রতি? হাত একটু লেগেছে কি লাগেনি, অমনি আহ্লাদের কান্না শুরু। মেয়েকে মেরে মা নিজেও কান্না জুড়েছে। ত্রিনয় তাই ধমকেছে কতক্ষণ। এমন ধমক তন্নি কত খেয়েছে। মেয়েকে আদর করবে, মারবে, দুটোই সে করবে। রোজিনা বেগম বললেন, এত ছোট মেয়েকে মারলি কেন? অবশ্যই আছে, কিন্তু শুনে রাখ তন্নি, বাপের সামনে কোনোদিনও ছেলে মেয়ের ওপরে হাত তুলবি না, মনে থাকবে? তন্নি মাথা দোলালো। তিনি থুতনি উঁচিয়ে মুখটা দেখে বললেন, তোকে আজকে সুন্দর লাগছে। তন্নি লজ্জা পেল। শাশুড়ির মুখের তুই ডাক ওর বড্ড পছন্দের। সে আয়নায় নিজেকে দেখে বের হলো। গোলাপ দুটোর ঘ্রাণ বেশ সুন্দর। ত্রিনয় এগুলো নিয়ে এসেই মেয়েকে কাঁদতে দেখেছে, তারপর ধমকে টমকে চলে গেছে। তন্নি এসে ফেললো। গোলাপ দেওয়া ঝগড়া, ওটা আদতে ঝগড়া ছিল তন্নি তো মনেই রাখেনি। বিয়ের খাওয়া দাওয়া শুরু হয়েছে দুপুর 2টা থেকে। ত্রিনার পরনে লাল পাঞ্জাবি, তন্নি পরেছে লাল শাড়ি, আর সকালকে একটা লাল জর্জেটের গোল জামা পরিয়েছে জবা। ওরা 3 জন একদম একরকম। পুরো বিয়ের সময় জুড়ে অতিথিদের অন্যতম আকর্ষণ হিসেবে রইল ত্রিনয় তন্নি জুটি। খাওয়ার সময় স্বামী স্ত্রী একত্রে বসেছে। ত্রিনয় কথা বলেনি, তন্নিও বলেনি, তবুও সবার সামনে তারা খুব স্বাভাবিক। বোঝার উপায় নেই দুজনের কথা বলছে না। বিয়ে শেষ হতে হতে রাত হয়ে এলো। বরের বাড়ি বহুদূর, নিয়াজ মোর্শেদের কোথাকার কোন আত্মীয়ের বাড়ি পটুয়াখালী। বহুদিনের শখ হিসেবে বিয়েটা হয়েছে। বর তাই আজকে আর যাবে না, রাতটা এখানে পার করে দিয়ে সকাল সকাল রওনা হবে তারা। ত্রিনয়ের কাজিন মহলের সবাই খুশি, একটু একটু আড্ডা দেওয়া যাবে, অর্ধেক রাত কথা বলেই কাটিয়ে দেওয়া যাবে। তাসফিয়ার রুমে এসে একে একে সবাই জড়ো হলো। রুমটা বেশ বড়, সবাই ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে বসলো, কেউ কেউ দাঁড়িয়ে রইল। নতুন বর বউকে বসানো হলো বিছানায়। ওদেরকে ওখানে আনতে বহুত কসরত করতে হয়েছে। সেখানে অবশ্য অভিমানে জর্জরিত দম্পতিও আছে এবং ওরাই আজ রাতের মূল হেতু।
মোট কাজিন মিলিয়ে ত্রিনয়রা 6 চাচাতো ভাই, অর্থাৎ 6টা জুটি। তাদের মধ্যে সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে পরিচিত ত্রিনয় তন্নি, যাদের মধ্যে আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়নি। এমনকি ওদের লুতুপুতু ভালোবাসা ওদের সামনে প্রকাশ পায়নি। কি সুন্দর স্বাভাবিক দুজনে, ঝগড়া নেই, মারামারি নেই। তাই আজ ওদের বিষয়টা সবার কাছে বেশ বেমানান লেগেছে। এরা নাকি ঝগড়া করে কথা বলছে না, ভাবা যায়। অথচ ওরা জানে না তন্নি সেসব মনেই রাখে না। তাসফিয়া বলল, তোমরা নাকি কথা বলছো না? দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সবাই ঠোঁট চেপে হাসলো, আর ঘাটল না। তন্নির বড় যা রুবিনা তন্নিকে জিজ্ঞেস করলো। ত্রিনয় চমকে তাকালো। তবা তবা, ত্রিনয় কোনো দিন ওকে মারিনি। ঝগড়ার সময় রাগ বেড়ে গেলে চুপচাপ ঘর থেকে বের হয়ে গেছে। সে তড়িঘড়ি বলল, না না। জবার কলে মিষ্টি। সকলে আরও একবার মুগ্ধ হলো ত্রিনয়ের প্রতি। জবা বলল, তোমরা দুজন একটা গান গাও। ত্রিনয় একটু রেগে গেল। তোরা কি কথার টপিক খুঁজে পাচ্ছিস না? মেয়েকে দে, বাড়ি যাব। আরেকজন টিপ্পনি কাটল, বউকে নেবেন না ভাইজান? সবাই জোরে হেসে ফেললো। ত্রিনয়ের মুখটা আরেকটু গম্ভীর হলো। জুই বলল, তাহলে ভাবি একটা গান বলো, বোরিং লাগছে। তন্নি মাথা নামিয়ে মিনমিন করলো, না না, আমি গান জানি না। ত্রিনয় কপালে আঙ্গুল ঘষছে। ঘরে গেলেই এসব রাগ অভিমান সুরসুর করে পালাবে। সে জিজ্ঞেস করলো, এখান থেকে মুক্তির উপায় নেই? আছে তো, ভাবিকে প্রপোজ করো সবার সামনে, ভালোবাসি বলো। এক কথায় সবাই হৈ হৈ করে উঠল। তন্নি লজ্জা পেয়েও ঘাড় ঘুরিয়ে ত্রিনয়ের দিকে তাকালো। একসাথে দাঁড়িয়ে দুজন। ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমাকে আমি কখনো ভালোবাসি বলিনি। তন্নির নাকের পাঠা ফুলে উঠল। বলছো তো, চোখ রাঙাবে না। আমি বলেছি। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় এটাই। ত্রিনয় আশপাশে তাকালো, কিচ্ছু নেই। ভালোবাসি বলবে কি দিয়ে? তার চোখ পড়ল তন্নির খোপায়। সে এক টানে একটা গোলাপ বের করলো সেখান থেকে। তন্নি মাথায় হাত চেপে ধরল। ওর সামনে নেতিয়ে যাওয়া গোলাপটা ভাসমান হলো। একটা অস্থির কণ্ঠ এলোমেলো হয়ে জানালো, আই লাভ ইউ। তন্নি আশ্চর্য হয়ে মাথা তুলল। ওর গালগুলো লাল হয়ে গেছে, হই হুল্লোড় বাড়ছে। সে ধীরে ধীরে ফুলটা হাতে নিল। ত্রিনয় আর অপেক্ষা করে না, তন্নির হাত টেনে বাইরে বের হয়ে বড় বড় কদমে ছাদে এলো সে। তন্নি শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। দুজন এসে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। আজ পূর্ণিমা, সেদিনের মতো। পাশাপাশি দুজনের কতক্ষণ কাটার পর তন্নি জিজ্ঞেস করলো, এভাবে নিয়ে এলে কেন? এসব ঝগড়ার বিষয় সবাইকে কে জানিয়েছে? জেনে গেছে। ওর হাতটা তখনও ত্রিনয় ধরে রেখেছে। ত্রিনয় আস্তে করে জিজ্ঞেস করলো, অভিমান কমেছে? রাগ, অভিমান, অভিযোগ সম্পর্কে তন্নি তেমন বোঝে না। সে এক ত্রিনয়কে ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে সকাল থেকে কথা নেই, তাতে ওর কিচ্ছু যায় আসে না। সে জানতো এই ধমকের ফলস্বরূপ রাতে ত্রিনয় হয়তো একজোড়া চুড়ি নয়তো একজোড়া নূপুর পরিয়ে দিত ওকে। তারপর বুকে আগলে নিয়ে বোঝাতো, ওর দোষটা ধরিয়ে দিত, নিজের দোষগুলো জানাতো। বলুক না সবাই। তন্নি সেসব মনে রেখেছে নাকি? অভিমান কার উপর করবে সে? যে লোকটা সে ব্যথা পাবে এই ভয় ওকে বুকে আগলে ভালোবেসেছে, যে লোকটা ও না খেলে মুখ তুলে খাইয়ে দিয়েছে, তার উপর রেগে থাকা যায়? সকালের যখন জন্ম হলো, তন্নি সে সময়ের স্মৃতি আজও ভুলতে পারে না। মেয়েকে নিয়ে যাওয়ার পর আধো চোখ মেলে সে ত্রিনয়ের লাল চোখগুলো দেখেছিল, উস্কো খুস্কো চুলগুলো, আতঙ্কিত মুখটা ওর চোখে জলজল করে। রাতের পর রাত তার হাত পায়ে মালিশ করেছে ত্রিনয়। সবার সামনে দাম্ভিক লোকটা ওর পায়ে হাত রেখে ওকে আরাম দিয়েছে। তার উপর রেগে থাকা যায়? সেসব স্মৃতি ভোলা যায়? রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে লোকটা সকালে বেশ দিব্যি কাজে চলে গেছে। অপটু হাতে জটসহ চুলে এলোমেলো বেনি গেঁথে দিয়েছে। ঘুমের মধ্যে আজও একটু নড়চড় করলে কপালে ঠোঁটের স্পর্শ পায় সে। সেসব তন্নি ভুলেছে? ভালোবাসে বলার থেকেও বেশি প্রকাশ করা লোকটার প্রতি রেগে থাকলে তন্নির পাপ হবে। পাপ। তন্নি ত্রিনয়ের কাঁধে মাথা রাখলো, আস্তে করে বলল, অভিমান সেই কবেই গলে গেছে। মেয়ের গায়ে কখনো হাত তুলবে না। আচ্ছা দুষ্টুমি করলে বুঝিয়ে বলবে। আচ্ছা। দুষ্ট গলায় বলল, আমার লাভ ইউর উত্তর পাইনি কিন্তু।
তন্নি মুখ লুকানোর জায়গা পেল না, ছাদের দরজায় টোকা পড়ল। দুজন একটু সরে দাঁড়ালো। জবা এসে সকালকে ওদের কাছে দিয়ে গেল। ত্রিনয় মেয়েকে কোলে নিয়ে চাঁদ দেখালো, জিজ্ঞেস করলো। বলো তো ওটা কি? সকাল বলল। চাঁদ। তন্নি মুগ্ধ চোখে দুজনকে দেখছে। বাবা মেয়েকে কি সুন্দর দেখাচ্ছে। ত্রিনয় ফের জিজ্ঞেস করলো। চাঁদ সুন্দর নাকি তোমার আম্মু সুন্দর? সকাল মায়ের দিকে তাকিয়ে হাসলো, গাল আঁকড়ে ধরে উত্তর দিল। আয়ান আম্মু তো চাঁদ। দুজনে হেসে ফেললো। কথাটা ত্রিনয় শিখিয়েছে। তন্নি এগিয়ে এসে মেয়ের কাছে জানতে চাইলো। এবার বলো, আম্মু বেশি সুন্দর নাকি আব্বু? এ পর্যায়ে সকাল একটু দ্বিধাবোধ করলো। সে একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকালো। বহু চেষ্টা করেও উত্তর খুঁজে পেল না, তাই দু হাতে দুজনকে একসাথে গলায় আঁকড়ে ধরে বলল। দুজনেই সুন্দর। ত্রিনয় মেয়ের নাকে নাক ঘষল। তন্নি চাঁদের দিকে তাকালো, হাসি হাসি মুখটা একটু নিভে এলো। ছোটবেলায় সে নিশ্চিত কোনো ভালো কাজ করেছিল, নইলে ওর ভাগ্যে ত্রিনয় জোটে যাওয়া অসম্ভব ছিল। ত্রিনয়ের মতো স্বামী পাওয়া তার 7 জনমের ভাগ্য। ত্রিনয় সকালকে বলল। তুমি আমার আম্মা জান। তন্নি সেটা শুনল খুবই মনোযোগ দিয়ে। ওই যে দূরের আকাশ, কিশোরগঞ্জের মাছ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দর থই থই জল, বাতাসের নিদারুণ ঝাপটায় তার নিজেকে পাগল পাগল লাগে। হারিয়ে যেতে মন চায় অজানায়। এত সুখ ওর কপালে থাকার কথা নয়। মেয়ে হিসেবে তন্নি আদর্শ রমণী হতে পারেনি। আজও শার্ট আয়রন করতে গেলে পড়ে যায়। আজও স্বামীর একটা টি শার্ট ধুয়ে দিলে ঠিকমতো পরিষ্কার হয় না। সে আকুল স্বরে জানতে চায়। আর আমি? তন্নির চোখ টলমল করছে, যে কোনো সময় কেঁদে ফেলতে পারে। ত্রিনয় নিশ্চুপ হাসে, কথা বলে না। প্রথমে মেয়ের গালে শব্দ করে একটা চুমু খায়, তারপর শরীরটা বাঁকিয়ে ঝুঁকে আসে ওর দিকে। একই সাথে 3-3টে মুখ সমান্তরাল হলো। ত্রিনয় মেয়ের সামনেই মায়ের কপালে চুমু খেলো, তারপর মেয়েকে বলল। চাঁদ দেখো আম্মু। সকাল সেদিকে তাকালো। ত্রিনয়ের ঠোঁটটা ফের কপালে গেল। স্পর্শ উঠল না। উত্তপ্ত ঠোরজোড়া কপাল বেয়ে গালে, গাল বেয়ে কানের কাছে গেল। কানের লতিতে ছোট্ট স্পর্শে তন্নি কেঁপে উঠল। গরম লাগছে। সে ত্রিনয়ের পাঞ্জাবির বুক পকেট খামচে ধরল। ওর জীবনের সুখ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিতে একটা গুরুগম্ভীর স্বর থেকে ঠিকরে এলো দুটো মধুর শব্দ। ত্রিনয় ওর স্বামী, ওকে জানালো। আমার বধূ। তন্নির বদ্ধ চোখ থেকে দুফোঁটা গরম নোনা জলের বৃষ্টি হলো টুপটাপ। শরীরটা দুলে উঠল নিদারুণ খুশিতে, সুখের উল্লাসে। তন্নির আশ্রয় ত্রিনয়, ত্রিনয় তন্নির ঘর। তার চোখের নোনা বৃষ্টিটুকু পর্যন্ত ঠাঁই নিল ত্রিনয়ের শরীরে, কারণ ত্রিনয় তন্নির সব। তন্নির শরীরের প্রত্যেকটা বিভাজন, বাক, সব কিছুতে ত্রিনয়ের অধিকার। সেখানে দুফোঁটা অশ্রু বাদ গেল না। চাঁদের অপরূপ আলোটা 3-3টে প্রাণীর সুখের সাক্ষীতে নিশ্চুপ হাসলো বোধহয়। আকাশের মেঘগুলো একে একে সরে গেল। সম্পূর্ণ জ্যোৎস্না এসে বর্তালো ওদের 3 জনের উপর।